আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি অনুষ্ঠানের শুরুতেই জামাত ইসলামকে ধন্যবাদ দিতে চাই। আমি কালকে বলেছিলাম যে গাজী নজরুল ইসলাম, ওনাদের যিনি এমপি সাতক্ষীরা 4-এর, সেই এমপি সাহেবকে নিয়ে জামায়াতে ইসলাম কি করেন, তারা কি পদক্ষেপ নেন, এটাই ছিল আমার দেখার বিষয়। এবং আমি আগেই বলি ভাই, বিশেষ কোনো দলের প্রতি আমার কোনো ভালোবাসাও নাই, বিদ্বেষও নাই। এটা আমি শুরুতে বহুবার বলেছি, আজকেও বলি। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কোনো দলের ব্যাপারে আমার কোনো স্থায়ী প্রেম নাই। যারা ভালো কাজ করবে তাদের প্রশংসা করব, যারা খারাপ কাজ করবে তাদের সমালোচনা করব। যেটাকে আমি ভালো মনে করবো সেটা আমি বলবো, আমারটা যদি পরে কেউ মন্দ প্রমাণ করতে পারে আমি সেটাও মেনে নেব। এই হলো আমার নৈতিক অবস্থান। যাই হোক, মূল আলোচনায় আসি। আমি জামাত ইসলামকে ধন্যবাদ দেব এই কারণে, তারা গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4-এর তাদের যে এমপি, তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। এবং আমি মনে করি, আমি এর আগে দেখিনি বাংলাদেশে কখনো কোনো রাজনৈতিক দল তার দলের কোনো এমপিকে এরকম নৈতিকতা স্খলনজনিত কারণে দল থেকে বের করে দেয়। মাথায় রাখবেন, দল থেকে বের করে দেওয়ার অর্থ হচ্ছে ওনার এমপিশিপ এখন চলে যাবে। এখন অনেকে বলেন, অনেকে এমন কথা বলেন যে আমাদের যে 70 অনুচ্ছেদ আছে, সেই 70 অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন লোকের সংসদ সদস্য পদ কি কি কারণে চলে যেতে পারে। সেখানে বলা আছে দুটো কারণ মতো বলা হয়েছে এখানে। একটা হলো যদি উনি দল থেকে পদত্যাগ করেন, যদি উনি দল ছেড়ে দেন, তাহলে তার এমপিশিপ চলে যাবে, সে আর এমপি থাকবেন না। আর দ্বিতীয়টা হলো দল কোনো বিল আনলো, কোনো প্রস্তাব আনলো জাতীয় সংসদে, তিনি যদি সেখানে দলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এই দুটো হলো কারণ, মানে এই দুটো ঘটনা ঘটলেই একমাত্র এমপিগিরি চলে যাবে তার। এটা আমাদের জাতীয় সংসদের 70 অনুচ্ছেদে বলা আছে। এটা নিয়ে নানা বিতর্ক আছে। অনেকেই বলেন এই দুটো অনুচ্ছেদ থাকা ঠিক না, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়, অনেকে কিন্তু অনেক কথা বলেন। কিন্তু আমি মনে করি যে এই অনুচ্ছেদটা থাকা ঠিক না, আমি নিজেও মনে করি। কিন্তু এখানে যে দুটো কথা বলা হয়েছে, আমাদের এই গাজী সাহেব, আপনার কি বলে গাজী সাহেব, যিনি আবার বীর মুক্তিযোদ্ধা, উনি তো দল থেকে পদত্যাগ করেননি, উনি তো দলের বিরুদ্ধে কোনো ভোটও দেননি, তাহলে ওনার এমপিত্ব কেন চলে যাবে? আমি আপনাকে কারণটা, উদাহরণটা সব বুঝিয়ে বলছি। দেখুন, এই ধরনের ঘটনা আমাদের দেশে কিন্তু ঘটেছিল একবার। আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না। 1996 সালের নির্বাচনে দুজন লোক বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল। একজন হল রাজশাহী থেকে ডক্টর আলাউদ্দিন, আরেকজন লোক হলেন সিরাজগঞ্জ থেকে ডক্টর মিস্টার হাসিবুর রহমান স্বপন। এই দুজন লোক 1996-এ বিএনপি থেকে নমিনেশন পেয়ে ইলেক্টেড হয়েছিলেন। 1996-এর সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। তো ক্ষমতায় যাওয়ার পর এই দুজন বিএনপির লোক, এরা বিএনপি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে এবং আওয়ামী লীগ তাদেরকে মন্ত্রী বানায়। একজনকে মন্ত্রী বানায়, একজনকে প্রতিমন্ত্রী বানায়, প্রতিমন্ত্রী উপমন্ত্রী আমার ঠিক খেয়াল নাই, মন্ত্রী বানায়। স্বপন সাহেবকে সম্ভবত প্রতিমন্ত্রী বানিয়েছিল। এখন প্রশ্ন হলো, ওনারা তো বিএনপি থেকে নির্বাচিত, তাহলে ওনারা কিভাবে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হতে পারলেন? দল তখন প্রথম বলা হয়েছিল যে আওয়ামী লীগ একটা ঐক্যমত্যের সরকার করেছে, সেই ঐক্যমত্যের সরকারে তারা যোগ দিয়েছে, এটা বলা হয়েছিল। কিন্তু এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু বিএনপি করলো কি, তাদের দুইজনকেই তাদের দল থেকে বহিষ্কার করে দিল। এটা একটা আলাউদ্দিনকেও বহিষ্কার করে দিল এবং হাসিবুর রহমান স্বপনকেও বহিষ্কার করে দিল। এখানে একটু বলে দিই, পূর্ব ঘটনা একটু বলি। এই আলাউদ্দিন সাহেব কিন্তু মূলত আওয়ামী লীগেরই লোক ছিল। উনি অনেক আগে থেকে আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগের অনেক বড় নেতা ছিলেন। কিন্তু 96-এর নির্বাচনের আগে ওনাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি। না দেওয়াতে উনি বিএনপিতে যোগ দিয়েছিলেন এবং বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর উনি আবার আওয়ামী লীগে জয়েন করেছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু বিএনপি দুজনকে পরে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেওয়ার কারণে বহিষ্কার করে দেন। এখন বহিষ্কার করে দিলে আপনার ইলেকশন কমিশন বলে যে এই দুজনের আসন শূন্য হয়ে গেছে। তার মানে কি হলো, দল বহিষ্কার করে দিলেও
এমপিসি চলে যায়। ওই ঘটনা একটু বলে নেই, অনেকের আগ্রহ থাকবে। পরে কি হয়েছিল? পরে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচন যখন হয়, সেই উপনির্বাচনে কিন্তু ডক্টর আলাউদ্দিন সাহেব আবার জিতেছিল, কিন্তু হাসিবুর রহমান স্বপন সেখানে হেরে যায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সে নির্বাচন করে, কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি হেরে যান। এই হলো ঘটনা। তাহলে আমরা যদি 96 সালের ঘটনাটা দেখি, তাহলে আমরা বুঝতে পারছি আমাদের গাজী সাহেবের কপালে কিন্তু আসলে খারাপই আছে। উনি একটা কিশোরী বলেন অথবা তরুণী বলেন, তরুণী ভার্যা উনি পেয়েছেন, অনেক কিছু ত্যাগ করতে হলো ওনাকে। দলের পথ গেল, দল গেল। এর মধ্যে আমি দেখেছি এলাকায় ওনার ব্যাপারে মিছিল হয়েছে, প্রতিবাদে ওনার বিরুদ্ধে মিছিল হয়েছে, এলাকার লোকজন ছি ছি করছে ওনাকে নিয়ে। উনি কিন্তু চেষ্টা কম করেননি। উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়ে বিবৃতি দিয়েছেন, ভিডিও, ওনার প্রথম স্ত্রীর ভিডিও দেখলাম। ওনার প্রথম স্ত্রী বললেন তার স্বামী শরিয়া মোতাবেক নাকি বিয়ে করেছে, যারা তার ভিডিও ছড়াচ্ছেন তারা মানে অন্যায় করছেন, তাদের ব্যাপারে উনি আইনগত ব্যবস্থা নেবেন। ওনার দ্বিতীয় স্ত্রী যেটি আলোচিত মরিয়ম বেগম যিনি আছেন, তিনিও দেখলাম একটা ভিডিওতে আজকে দেখলাম, উনি বলছেন যে আমরা বিয়ে করেছি এবং আমাদের বিরুদ্ধে যা নাকি আমাদের ব্যক্তিগত ভিডিও যারা প্রচার করছে তাদের বিরুদ্ধে ওনারা ব্যবস্থা নেবেন। এত কিছু করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। আসলে ওনার শেষ রক্ষা হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি একটা করে মিথ্যা বলছেন আর ধরা খেয়ে যাচ্ছেন। আজকে সকালে প্রথমে আমাকে, আমার এক পরিচিত লোক, উনি আমাকে একটা অডিও রেকর্ড পাঠিয়েছিলেন। সেটা হলো আপনার দৈনিক আমার দেশ পত্রিকায়, আমার দেশের রিপোর্টার সম্ভবত, উনি যে কাজে ওনাদের বিয়ে পড়িয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে কথা বলে ওই কথাবার্তাগুলি ডিটেল যদি দেখেন, আমি আমার দেশকে ধন্যবাদ দিচ্ছি, তারা একটা খুব ভালো একটা নিউজ ডিসক্লোজ করেছে এবং খুব ভালো একটা নিউজ করেছে, অনুসন্ধানী রিপোর্ট আমি বলবো এটাকে। তো এই রিপোর্টে যারা দেখবেন তারা বুঝবেন যে আসলে গাজী সাহেব একের পর একটা মিথ্যারই একটা সমস্যা। আপনি যদি মিথ্যা বলেন না, একটা মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য আরেকটা মিথ্যা বলতে হয়, তখন সিরিজ অফ মিথ্যা আপনাকে এমন অবস্থায় ফেলে দেয় যে তখন আর কোনো মান সম্মান রক্ষা করার কোনো সুযোগ থাকে না। আমাদের গাজী সাহেব, উনি আবার বীর মুক্তিযোদ্ধাও, কিন্তু ওনার অবস্থা এমনই হয়েছে। প্রশ্ন হচ্ছে জামাত যে ওনাকে বহিষ্কার করলো, আমি জামাতকে প্রথমে কিন্তু ধন্যবাদ দিয়েছিলাম। জামাতের এই কাজটাও আমার কাছে মনে হয়েছে যে নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো পলিটিক্যাল পার্টি নৈতিক স্খলনের দায়ে কোনো সংসদ সদস্য কিন্তু দল থেকে বের করে দেয়নি। আমার স্পষ্ট মনে আছে আওয়ামী লীগ আমলে, ওইটাও একটা ভিডিও আমরা দেখেছিলাম, আওয়ামী লীগ আমলে ময়মনসিংহ এলাকার, সম্ভবত গৌরীপুর এলাকার একজন এমপি ছিলেন, তার এরকম একটা অন্তরঙ্গ ভিডিও প্রকাশিত হয়েছিল এবং সেটা আরো ভয়ঙ্কর অন্তরঙ্গ ছিল। সেই ভিডিও প্রকাশিত হওয়ার পর আমি ভেবেছিলাম যে এমন একটা লুচ্চা টাইপের লোককে নিশ্চয়ই আওয়ামী লীগ নিজেদের এমপি হিসেবে অব্যাহত রাখবে না, তার কার্যক্রম নিশ্চয়ই তার বিরুদ্ধে দলীয় কোনো অ্যাকশন হবে। কিন্তু আমি দেখেছি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, উনি এমপি ছিলেন শেষ পর্যন্ত। তো এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগে ঘটেছে, কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি। এই প্রথমবার দেখলাম জামাত ইসলাম একটা অ্যাকশন নিল। বিষয়টা কি দাঁড়ায় আমি আপনাকে আবার একটু বলে শেষ করি, বেশি লম্বা করবো না আজকে আলোচনাটা। বিষয়টা হলো এরকম যে রাজনৈতিক দলের কিন্তু একটা দায়িত্ব থাকে জনগণের প্রতি। তারা যখন বলে আমরা সুশাসন কায়েম করব, তারা যখন বলে আমি সত্যকে শাসন কায়েম করব, কেউ মুখে উচ্চারণ করে, কেউ উচ্চারণ করে না, তো তাদের তখন দায়িত্ব হয় তাদের কথার সঙ্গে কাজের মিল ঘটানো। এখন নজরুল ইসলাম সাহেব জামাত ইসলাম কিন্তু পারতো তার পক্ষ নিয়ে এটাকে থাপ থুপ করে ঢাকা দেওয়ার জন্য, তাতে জামাত ইসলামের একটা লম্বা ক্ষতি হতো। আমাদের গ্রামে না এই ঘটনাগুলি কেন ঘটে আমি বলি আপনাকে। আমাদের গ্রামে একটা এক ধরনের প্রবাদ প্রচলিত আছে, নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন। সেই প্রবাদটা হলো যে সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না তাকে আপনি খারাপ বলবেন কিভাবে? দেখুন, গত নির্বাচন আগে জামাতের পক্ষ থেকে কিন্তু একটা হাওয়া তোলা হয়েছিল যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার জামাতকে দেখুন। কেন বলেছিল কথাটা? এই কারণে বলেছিল যে আমরা তো জামাতকে আসলে দেখি নাই, মানে জামাত সম্পর্কে আমরা তো কিছু জানি না, যেহেতু জানি না অতএব তাকে আমরা ভালো মনে করতে পারি। এবং জামাত মাঝে মাঝে একটু উদাহরণ দিত যে 91-এর যে নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে জামাতের সঙ্গে জোট করে বিএনপি ক্ষমতায় ছিল, সেই নির্বাচনে কিন্তু জামাতের দুজন মন্ত্রী ছিল মন্ত্রী পরিষদে। একজন কৃষিমন্ত্রী ছিলেন মিস্টার মতিউর রহমান নিজামী, আর একজন আলী আহসান মুজাহিদ, উনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী। মানে ওই সরকারের পর যখন 111 গভর্নমেন্ট আসলো, অনেক মামলা মোকদ্দমা হলো দুর্নীতির মন্ত্রীদের বিরুদ্ধে। জামাতের এই দুজন মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, মামলা হওয়া দূরের কথা। জামাত কিন্তু এটাকে একটা ইতিবাচক উদাহরণ হিসেবে উপস্থাপন করে যে তারা সৎ লোক। ওই যে বললাম, কম জানলে
ভালো লোক হয়ে যায়। এবার যেটা হয়েছে, ওবার তো মাত্র 2 জন ছিল এবং 2 জন দলের শীর্ষ পর্যায়ের নেতা ছিল, এবার তো 77 জন, অনেক বেশি। কিন্তু তার সঙ্গে আরো কিছু যোগ হলো নারী টারি নিয়ে। এখন এত লোকের উপর তো তারা সেই গ্যারান্টিটা দিতে পারে কিনা। দেখেন এর মধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা ঘটনা দেখেছি আমরা। লোক তো বেশি হয়ে গেছে, সবার উপর নিয়ন্ত্রণ থাকে না, সবাইকে সেভাবে নির্বাচনও করা যায় না। তো এখন আমরা আস্তে আস্তে জামাত সম্পর্কে জানতে শুরু করেছি। যখন জানতে গেছি তখন আমাদের এই গাজী নজরুল ইসলামের মতো লোকরা বেরিয়ে এসেছে। কিছু লুচ্চা বেরিয়েছে, কিছু মূর্খ বেরিয়েছে। যেমন কুষ্টিয়ার একজন এমপি, বিখ্যাত এমপি, আমি নামটা না বলি, উনি বাজেট বলছেন, বাজেট 6,000 কোটি টাকা হলে ভালো হতো। তো এই ধরনের মূর্খতা কিন্তু দেখেছি। আরেক এমপি ফ্রিজ, ওভেন, এগুলো, ওয়াশিং মেশিন, এগুলো চেয়ে সংসদের কথা বলেছেন। আরেক এমপি নিজের কন্যা, নিজের আত্মীয় স্বজনকে একটু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেছেন। আরেক এমপি নিজের বাবাকে মেরে ফেলেছেন, বলেছেন আমার বাবা মা, আমার ফ্যামিলি, বাড়ির জন্য কতজন মুক্তিযুদ্ধে ছিল, আমার বাবা শহীদ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এগুলি বলেছিল। দেখুন, স্লিপ অফ টাং একটা জিনিস, আর নিজের বাবাকে মেরে ফেলা, এটা হলো একদম মানে ডাহা মিশা কথা, তাই না? তো এখানে একজন মূর্খতাও আছে, যে কথা আমি এখন বললে একটু পরে আমি ধরা পড়ে যাব, সেই কথা আমি বলতে যাই কেন, তাই না? তো এই ধরনের কিছু কিছু এখন যেহেতু লোক বেশি হয়ে গেছে, আমরা জামাতকে জানতে শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর লুচ্চা আছে, প্রচুর মূর্খ আছে এবং প্রচুর মিথ্যাবাদীও আছে। তো জামাত নিশ্চয়ই এই ব্যাপারে সতর্ক হয়েছে। তবে আমার কথা হলো এটাই, যে অনেককে আমরা আস্তে আস্তে চিনবো, জানবো, পাশাপাশি আমরা দেখবো যে দল কি সিদ্ধান্ত দেয়, দল তাদেরকে কিভাবে এন্টারটেইন করে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং জামাত যেভাবে এন্টারটেইন করেছে, এন্টারটেইন মানে যেভাবে ডিসিশন নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, আমি জামাতকে আবার ধন্যবাদ দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলও এই উদাহরণটা ফলো করার চেষ্টা করবেন। যদি কোনো অপরাধ ধরা পড়ে, তাকে যদি আপনি ধারণ করার চেষ্টা করেন, কারণ ধরেন আপনার শরীরে একটা রোগ হলো, আপনি রোগটাকে যদি চেপে রাখার চেষ্টা করেন, আপনি পুরো শরীর নিয়েই অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি ওটাকে কেটে ফেলে অপারেশন করে বাদ দেন, তাহলে কিন্তু আপনি হয়তো ওই অঙ্গটা থাকবে না, কিন্তু আপনি বেঁচে যাবেন। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে আমরা এরকম সেন্সিবল অ্যাকশন, প্রম্পট অ্যাকশন প্রত্যাশা করি।